শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। আর যেন ফ্যাসিবাদী শক্তির স্বার্থে ব্যবহার না হয় বাহিনী। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। বাজেটে জ্বালানি, খাদ্য সহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। সামাজিক নিরাপত্তায় থাকবে বাড়তি নজর। অর্থনীতিতেও নিশ্চিত করা হবে গণতন্ত্র, বললেন মন্ত্রী। ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে, এই মানদণ্ড যেটা মিট করবে সেই প্রজেক্ট আমরা করব। কোরবানির জন্য নরসিংদীর খামারে দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে পশু। গোখাদ্যের দাম বেশি হওয়ায় বিপাকে খামারিরা। আমদানি বন্ধ না হলে লোকসানের শঙ্কা। নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গ্যাস লাইনের লিকেজ থেকে দুর্ঘটনা, প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। হাম ও উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় সিলেট ও বরিশালে প্রাণ গেছে আরো 3 শিশু। হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। বেডও দুজন করে দেবো, আমার বেডও দিতে হয়েছেন আর এই আমার খুঁজে তুলছেন। আমার চিকিৎসা হাম হয়ে গেছে, তারা বলছে হাম হয়েছে, হামর চিকিৎসা আমরা এখানে হয় না, আপনাদের শামসুদ্দিনও। Si Joseph Vijayanum Nan. தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் বিজয় থালাপতির রাজস্বিক অভিষেক। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অসাম্প্রদায়িক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনীর কাছে, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে জনগণের সাথে মানবিক ও পেশাদার আচরণের আহ্বান জানান। তিনি বলেন, আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। যে কোনো মূল্যে স্বাধীনতা রক্ষা পুলিশ বাহিনীর পবিত্র দায়িত্ব বলেও মনে করেন প্রধানমন্ত্রী। খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেড। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াত, ঘোড়সাওয়ার কিংবা বাদক দলই শুধু নয়, পুলিশের সবকটি শাখাই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে
সক্ষম না হয়, স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। বছরের পর বছর অসংখ্য হামলা মামলার শিকার মানুষ গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি ও নিরাপত্তা চায় বলেও জানান প্রধানমন্ত্রী। নিপীড়িত, নির্যাতিত, অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশকে মানবিক আচরণের আহ্বান জানিয়ে পুলিশ সপ্তাহ 2026-এর সাফল্য কামনা করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এই পুলিশ সপ্তাহের এবং স্মরণ করলেন 1971-এ সেই অকুতভয় পুলিশ সদস্যদের। বললেন আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্যসহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তামূলক খাতেও থাকবে বাড়তি নজর। কিছুটা বাড়ছে প্রণোদনার আকারও। নগদ ঋণ নেয়ার ক্ষেত্রে চলতি অর্থ বছরের সমান বরাদ্দ রাখছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অভ্যন্তরীণ সংকটে চাপ তৈরি হয়েছে। চাহিদা পূরণে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে হবে। রিমন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, চাহিদার তুলনায় কমেছে যোগান, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। তাই আগামী বাজেটে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি কিছুটা বৃদ্ধি করতে চায় সরকার। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। সংশোধিত বাজেটের চেয়ে বাড়ছে বিদ্যুতের ভর্তুকি, গ্যাসের ভর্তুকিতেও দেয়া হবে গুরুত্ব। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসে দরকার অতিরিক্ত বরাদ্দ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতেও থাকছে ভর্তুকি। স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচি সারা দেশে চলমান রাখতে বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ মোট বরাদ্দ বাড়তে পারে প্রায় 10,000 কোটি টাকা। তবে সার আমদানি ও উৎপাদনে ভর্তুকির পরিমাণ বড়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নও লাগবে অতিরিক্ত বরাদ্দ। 140টা প্রকল্প বা 150টার কাছাকাছি প্রকল্প, এগুলো বাস্তবায়ন করা সত্যিকার অর্থে এটা একটা দুঃসাধ্য ব্যাপার। কাজেই এই কর্মসূচিগুলোকে আমাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার যে সত্যিকার অর্থে যারা এই সুবিধাটা, এই সামাজিক কর্মসূচি, নিরাপত্তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে দেওয়ার জন্যে আপনার এই ধরনের কর্মসূচিগুলোকে এখনকার যে আছে সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে কমিয়ে এদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে হবে। চলতি অর্থ বছরের চেয়ে আগামী বাজেটে সরকারের বাড়বে প্রণোদনা খাতে ব্যয়। বিশেষ করে কৃষি খাত, রপ্তানি, নগদ, পাটজাত দ্রব্যাদি এবং রেমিটেন্স খাতে ব্যয় হবে প্রণোদনার অর্থ। সংশোধিত বাজেটের তুলনায় রেমিটেন্স খাতে প্রণোদনা বৃদ্ধি করতে চায় সরকার। ধারণা করা হচ্ছে এই খাতে বাড়তে পারে ব্যয়। ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে চলতি অর্থ বছরের মতোই। মধ্যমেয়াদী অর্থনীতির বিকাশের জন্য মধ্যমেয়াদের সিগন্যালগুলো কি, সেগুলো খুব জোরালোভাবে এখানে আসা দরকার। ব্যক্তি খাতের জন্য কোন সিগন্যালগুলো যাচ্ছে, ঋণ নির্ভর একটা উন্নয়ন কর্মকাণ্ড গত প্রায় 1.5 দশক ধরে আমরা চালিয়ে যাচ্ছি, যার ফলে আজকে এই যে সুদ পরিশোধের বোঝাটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। সবকিছু ঠিক থাকলে 2026-27 অর্থ বছরে ভর্তুকি, প্রণোদনা এবং নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হচ্ছে জিডিপির 1.7%। টাকার অঙ্কে যা 1,16,000 কোটি টাকার কিছু বেশি। মূলত বিদ্যুৎ, গ্যাস এবং সারেই সরকার বেশি ভর্তুকি দিচ্ছে। এতে বাজেট ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। ধারণা করা হয়েছিল আগামী বাজেটে এই ভর্তুকি খাতে ব্যয় কমাবে সরকার, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে এই ব্যয় আগামীতে কমানো সম্ভব হবে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশে যেসব প্রকল্প আছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত হয়নি। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে।
সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে পৃষ্ঠপোষকতার অর্থনীতি প্রতিষ্ঠা পায়, যেখানে সাধারণ মানুষ দূরে ছিল। অনুষ্ঠানে জানানো হয়, রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। গুরুত্ব পাবে চর, হাওর, পার্বত্য উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল। 1600 নারীকে হোম বেস চাইল্ড কেয়ার উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে জানানো হয়। আলোচকরা বলেন, অর্থনীতিকে টেকসই করছে ক্ষুদ্র উদ্যোগ, নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান ও প্রশিক্ষণ, যা প্রান্তিক পর্যায়ে বৈষম্য কমিয়ে আনতে ভূমিকা রাখছে। প্রজেক্ট করতে গেলে এটার ভ্যালু আছে কিনা, দ্য প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালু। তারপর হচ্ছে এটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, ওয়েদার ইট হ্যাজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর দ্য মানি ইউ স্পেন্ড। থার্ড হচ্ছে, ইজ ইট ক্রিয়েটিং এনি জব, জব ক্রিয়েশন আছে কিনা। ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে, এই মানদণ্ড যেটা মিট করবে না সেই প্রজেক্ট আমরা করব না। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত নরসিংদীর খামারি ও কৃষকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করায় এই অঞ্চলের পশুর চাহিদাও বেশি। তবে গোখাদ্যের বাড়তি দামের কারণে খামারিদের খরচ বেড়েছে। পশু আমদানি করা হলে ক্ষতির শঙ্কায় আছেন তারা। কাঁচা ঘাস, খড়, ভুসি সহ প্রাকৃতিক খাবার খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কোরবানি ঈদ সামনে রেখে এসব গরু প্রস্তুত করছেন নরসিংদীর খামারিরা। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগে গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন কৃষকরা। খামারিদের পাশাপাশি লাভের আশায় পারিবারিকভাবেও অনেকে কোরবানির পশু পালন করছেন। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে গোখাদ্যের বাড়তি দামের কারণে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। কৃষকরা বলছেন, পশু আমদানি বন্ধ না হলে ভবিষ্যতে আগ্রহ হারাবেন তারা। এই গরুগুলি খাবার দাবার রাজস্ব বলে আমাদের বাংলা খাবার, ভুট্টার গুঁড়া, এই পুরা বসি মিক্স করে গরুগুলো খাওয়াই। আর হইলো এই চাউলের খুদ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, এগুলা খাওয়াই আর কি। গরুর মনে করেন গোসল করার লাগে প্রতিদিন, মনে করেন 1বার 2বার, কিছু কিছু সময় গরমের সিজনে 3বার করানো লাগে। তবে এবার মনে হয় না বেশি লাভবান হতে পারবো, কারণ খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার মূল্য এই পর্যন্ত যা দেখতেছি খুবই কম। যদি ইন্ডিয়ান গরু ঢুকে, হয়তোবা আজকে আমার 80 জন, যদি নরসিংদী জেলায় 80টা যদি উদ্যোক্তা থাকে কৃষির উপর বা গরুর উপর, সামনের বছর হয়তো এটা 40 আসা পড়বে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশুপালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পশুর স্বাস্থ্য তদারকি করা হচ্ছে নিয়মিত। আমাদের যেহেতু সক্ষমতা রয়েছে, আমাদের এই বছর সারা দেশে 22 লক্ষ গবাদি পশু আমাদের আরো কোরবানির দিকে যেটা আমাদের উদ্যোগে থাকবে সারা দেশে। সেই লক্ষ্যে আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে যেন গবাদি পশু আমাদের দেশের নাম থেকে বিডিআরের মহাপরিচালক সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যা তাদের জন্য তারা মিটিং করেছে, এবং এটা কোনোভাবেই এটা হবে না। এবছর জেলায় ৭৮,৬৪৫টি পশুর চাহিদা রয়েছে। প্রস্তুত রয়েছে ৮৫,৯০৫টি কোরবানিযোগ্য পশু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, সকাল 7টার দিকে ভুইগড় গিরিধারা এলাকায় 8তলা ভবনের নিচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দ শোনা যায়। ছুটে যায় এলাকাবাসী। বাসাটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের 3 শিশু সন্তান মুন্না, মুন্নি এবং কথাকে। অবস্থা গুরুতর হওয়ায় দগ্ধ 5 জনকে নেওয়া হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমেছিল। সকালে লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ছোঁয়াচে রোগ হামের সংক্রমণ। গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে 2 ও বরিশালে 1 জন রয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 26 জনে। গত 24 ঘন্টায় এই জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 122 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে নতুন ভর্তি হয়েছে 73 জন। রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 11 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 10 জন।
এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বেডে কাঁদছে জ্বরে কাতর ছোট্ট শিশু। চিকিৎসা দিতে বেশিরভাগ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে সেবা দেওয়া হচ্ছে রোগীদের। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। 2 দিন ধরে জ্বর ছিল, যার কারণে আবার 5 দিন না 7 দিনের ডোজ দিছে আর কি। এখন মোটামুটি ভালো। হামের টিকা সম্ভবত ছোটতে দেওয়া হয়নি, নাহলে তো বাড়ার কথা লয়। এখন কি জানি, আল্লাহ জানে। তো হলো যে এখন সমস্যা দেখা দিল 6 বছরে। নিউমোনিয়া, হাম আর কাশি সমস্যার কারণে ভর্তি করেছিলাম এখানে, দিয়ে এখন আরাম হয়েছে মনে হয়। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর খবরও জানবো এবং রাজশাহীর খবরও জানবো। শুরুতেই রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে যেতে চাই। সেখানে আছেন শাকিল হাসান, তার কাছে। শাকিল, হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? সার্বিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। চিকিৎসকরা কি বলছেন, তারা কিভাবে এত রোগী সামাল দিচ্ছেন? লোপা, এই হাসপাতালটি যেহেতু হাম আক্রান্ত শিশুদের জন্য ডেডিকেটেড, তাই এই হাসপাতালে হাম আক্রান্ত শিশু রোগীদের চাপ আসলে অনেক বেশি। কারণ শুধুমাত্র রাজধানী না, রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রোগীদের চিকিৎসা আসলে স্থানীয় পর্যায়ের উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সম্ভব হচ্ছে না, তাদেরকে আসলে চিকিৎসকরা রেফার করে দিচ্ছেন এই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। তাই আমি 2তলায় 3তলায় কিন্তু কেবিন ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে রোগীরা এই হাসপাতালে এসেছেন। যেমন গত 24 ঘন্টায়, অর্থাৎ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এই সময় পর্যন্ত হচ্ছে 231 জন রোগী এসেছেন। আর আজকে সকাল 8টা থেকে এখন বাজে হচ্ছে 1টা 17, এই পর্যন্ত সময়ের মধ্যে প্রায় আরও 30 থেকে 32 জন রোগী এসেছেন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। আমি কথা বলছিলাম একটু আগে এই হাসপাতালের একজন চিকিৎসক আসিফ হায়দারের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতাল থেকে যথেষ্ট পরিমাণে রিলিজের হার বেড়েছে, অর্থাৎ রোগী যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে এখন অনেক বেশি মাত্রায় তারা ছাড় দিতে পারছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন। তবে এই সুস্থ রোগীদের জন্য তারা একটা পরামর্শ দিয়েছেন, যাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো যেন হয় এবং পরিষ্কার পরিবেশে যেন রাখানো হয়, না হলে এটি আবারও ছড়ানোর বা তাদের এই রোগীদের অন্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়। তাই তিনি পরামর্শ দিয়েছেন রোগীর স্বজনদের বাচ্চাদেরকে সতর্ক অবস্থায় রাখার জন্য। লোপা, শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার রাজশাহীতে যেতে চাই। তারেক মাহমুদকে আমরা দেখতে পাচ্ছি। তারেক, রাজশাহীতে হাম পরিস্থিতির খবর একটু জানতে চাই, কি দেখছেন আপনি? আর টিকা দেওয়ার পর কি কিছুটা কমেছে সংক্রমণ? লোপা, টিকা দেওয়ার পরে আসলে রাজশাহীতে হামের পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে আমি কথা বলেছি এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অভিসূত্রে আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মোট 20,71,443 জন শিশুকে হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হয়েছে এবং তারা টার্গেট করেছিল 20,48,435 জন। 101% কিন্তু টিকা অর্জন হয়েছে। এবং রাজশাহী জেলা জুড়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে গত মাসে এ মাসে হামের যে পরিস্থিতি সেটি অনেকটাই উন্নতির দিকে এবং এখানে আগে প্রতিদিনই 2-3 জন হাসপাতালে কিন্তু রোগী মৃত্যুর ঘটনা থাকলেও কিন্তু এখন মৃত্যুর সংখ্যা, ভর্তির সংখ্যা অনেকটাই কম। গত 4 দিন থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো মৃত্যুর খবর আমরা পাইনি এবং ভর্তির সংখ্যাও কিন্তু কমেছে। আজকে গত 24 ঘন্টায় হামের নতুনভাবে সাসপেক্টেড রোগী কিন্তু ভর্তি হয়েছে মোট 11 জন এবং ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে মোট 10 জন রোগী এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড 10 এবং 24 নম্বর ওয়ার্ড মিলিয়ে সর্বমোট 100 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। একটু আগেই কিন্তু আমি ওয়ার্ডে গিয়েছিলাম। ওয়ার্ডে গিয়ে আমি যেমনটি দেখেছি যে প্রথম অবস্থাতে যেমন রোগীর অনেক চাপ ছিল, মেঝেতে বারান্দায় কিন্তু রোগী থাকলেও এখন পর্যন্ত কিন্তু এখন যেমনটি অবস্থা যে বেডে কিন্তু রোগী রয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেমন অতিরিক্ত অক্সিজেন লাইন, আইসিইউ বেড বাড়ানোর সহ সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু গত কয়েক মাস থেকে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে এবং টিকা কার্যক্রম সফলভাবে হওয়ায় কিন্তু রাজশাহীতে হামের প্রকোপ অনেকটাই কমে এসেছে। লোপা, তারেক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রসার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সেমিনারে তিনি বলেন, সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চা
দিন দিন কমে যাচ্ছে। তাই মানবিক দেশ গড়তে সবার নৈতিক শিক্ষার প্রয়োজন বলে জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, সরকার পরিবর্তন হলেও আমাদের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করেছে। শিক্ষা ও গবেষণাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে সরকার। দায়িত্ব বা ক্ষমতা বহনকারী একজন মানুষের যদি নৈতিক মানদণ্ডটা ঠিক না থাকে, তাহলে তা কিন্তু একসময় না একসময় ধরা পড়ে এবং তার জন্য কিন্তু তাকে কোনো না কোনোভাবে শুধু তাকেই পেনাল্টি দিতে হয় না, তিনি যেই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন গোটা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত হয়। সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। নৌযাত্রা শতভাগ নিরাপদ করতে চেষ্টা করছে সরকার। ঈদকে সামনে রেখে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া হবে না, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন শেষে তিনি বলেন, লঞ্চ মালিকদের জবাবদিহিতার মধ্যে আনা হবে, নৌপথকে আরও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার কথাও বলেন মন্ত্রী। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান বলেন, ঈদে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলতে দেওয়া হবে না। সেজন্য নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেডের মতো, গড গিফটেড। তো এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে চেষ্টা করি, বিশেষ করে একটা শৃঙ্খলা খুব দরকার। তলদেশ ভরাট হওয়ায় সর্পিল আকৃতির ঘাঘট নদী এখন নীরব ঘাতক। ভিটেমাটি জমি গিলে খাচ্ছে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার ৮ উপজেলার। ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় হানছে আঘাত। বছরের পর বছর ধরে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দফতরে ধর্ণা দিয়েও মিলছে না কোনো ধরনের সমাধান। ফজলুল হক মিঠাপুকুর ভাঙনির ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। ৩৫ বছর আগে ৬ বিঘা কেনা জমির ৫ বিঘাই উপহার হিসেবে দেন স্ত্রী রোকেয়াকে। এখন পুরো জমি ঘাঘটের পেটে। রাধানগর গ্রামের ওমর আলী রাজিয়া দম্পতি বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাড়ি ভাঙার আতঙ্কে তারা। ওমর আলীর শ্বশুরবাড়িও গেছে তিস্তার গর্ভে। দলসিংপুর গ্রামের মোসলেমা খলিল দম্পতির চাষের জমি বলতে ৪০ শতক, সেটাও গিলছে ঘাঘট। বাড়ি টিকবে কিনা সেই চিন্তায় কপালে ভাঁজ। এখানে আমার এই ৬ বিঘা জমিন, ৬ বিঘা জমিন আমার নদীতে। বাড়িঘর দুয়ারও আমার টেনশনের উপর পড়ে আছি, কোন দিন কি হয় না তার নাই ঠিক। এই যে আমার ৪০ শতক জমি মুরাই নদীত এই একটি আছে। ১৯২ কিলোমিটার ঘাঘটের দুপারে শতাধিক পয়েন্টে চলছে এমন নির্দয় ভাঙন। ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছেই, রাস্তাঘাটের অস্তিত্ব বিলীন। দখল ও তলদেশ ভরাট হওয়ায় ঘাঘট এখন নীরব ঘাতক। কোনো বাঁচার পথ নাই, কোন পাকে যে উড়িয়ে যা ঘর তোলমত সেও পথটা নাই। ৬০ শতক মাটি ভাঙি গেছে, বাড়িঘর ভাঙতে কোনো সময় আছে? কোনো টাইম নাই। আমাদের এই নদী আমাদের যে একটা ক্ষতি করতেছে সেটা বয়ান করা যাবে না। রাধানগর সহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাঁধের কারণে গতিপথ পরিবর্তন করে ঘাঘট। নতুন নতুন এলাকায় শুরু হয় ভাঙন। ফকিরপাড়ায় বরেন্দ্র সেচ প্রকল্পটিও পড়েছে হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেও মিলছে না সুরাহা। রাস্তাঘাট তো সব কিছুই শেষ। এখন মানুষ যে আবাদ করে নিয়ে আসবে, তা আবাদ তো নিয়ে আসতে পারে না রাস্তাঘাটের কারণে। ওরা পানি দিয়ে এখন কি করবে? ২১ সালের ওই দিক পানি উন্নয়ন বোর্ডের কাছে দরখাস্ত করছিলাম, কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে শুধু আশ্বাস দেয়। আমরা বুঝি না কি কারণে আমাদের এলাকায় এই অবহেলিত। চেয়ারম্যানের বর্ণনাতেও ক্ষয়ক্ষতির ভয়াবহতার চিত্র। মিঠাপুকুরের এমপি ভাঙন এলাকা পরিদর্শন করে সমাধানে দিয়েছেন প্রতিশ্রুতি। ভাঙনী ইউনিয়নের ১, ২, ৫, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের দুই পাশে ভাঙন সৃষ্টি হয়েছে প্রায় ২২ কিলোমিটার ব্যাপী। কোনো শুরু হয় পর্যন্ত পায়নি। শত শত মানুষ এখানে ভিটে হারা, বাড়িঘর হারা এবং তার ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। পুরাটা মেপে কত মিটার দৈর্ঘ্য আমার বা কয় কিলো হয় এটা দেখে আমাদের একটা প্রকল্প রেডি করব এবং এটা মন্ত্রণালয় থেকে সরাসরি এটা আমার ডিও লেটারের মাধ্যমে এটাকে পাস করে আনার জন্য আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা চালাবো।
নীলফামারীর শৈলমারীর আলশিয়াপাড়া গ্রামে তিস্তা নদী থেকে শুরু হয়ে জলঢাকা কিশোরগঞ্জ, রংপুরের গঙ্গাচড়া সদর, মিঠাপুকুর পীরগাছা, গাইবান্ধার সাদুল্লাপুর ও ফুলছড়ির বালাসীঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদে মিশেছে সর্পিল আকৃতির এই ঘাঘট নদী। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রৌদ্রোজ্জ্বল হাওড় অঞ্চলে ধান শুকাতে ব্যস্ত কৃষাণীরা। সুনামগঞ্জ থেকে এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। রোদে ধান শুকাচ্ছে কৃষকরা, এতে ক্ষতি কতটা আসলে পুষিয়ে নেওয়া সম্ভব হবে? হাওড়ের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতিও একটু জানতে চাই। লোপা, সুনামগঞ্জের কৃষকদের ক্ষতি কিন্তু দুই ধরনের হয়েছে, দুই ভাগে হয়েছে। প্রথম ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে জলাবদ্ধতার, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার পানিতে ফসলগুলো একদম তলিয়ে গিয়েছে, এবং পরের ক্ষতি যেটি হয়েছে 10 থেকে 15 দিন অবিরাম বর্ষণ থাকায় কৃষকরা যে ধানগুলো অতি খরচ করে কিংবা বিভিন্ন ভাবে চেষ্টা করে ধানগুলো তুলেছিলেন, সেই ধানগুলো কিন্তু শুকাতে পারেননি কৃষকরা। তো গত 4-5 দিন ধরে বৃষ্টিপাত না হওয়া এবং প্রখর রোদ উঠায় কৃষকরা পূর্বের যে ধানগুলো ছিল সেগুলো তারা শুকাচ্ছেন। তবে প্রথম যে ক্ষতিগুলো হয়েছে, অর্থাৎ 50% ধান কৃষকদের দাবি এই জেলার পুরো 50% ধান কিন্তু তলিয়ে গিয়েছে। এই ক্ষতিটা কিন্তু আসলে কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়, কারণ যে সময়ে হাওরে মিষ্টি ধানের গন্ধ মোমো করার কথা, ঠিক সেই সময়ে ধানের পচা গন্ধে পচা ধানে এই জেলার সেই ধানগুলো এখন শুকাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকরা বলছেন এই ধানগুলো আসলে খাওয়ার মতো না, এইগুলো আসলে বিক্রি করার মতো না, এগুলো নিয়ে তারা এখন বিপাকে। লোপা, সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মা এমন এক শব্দ যা উচ্চারণেই মেলে নির্ভয়ে এক আশ্রয়ের স্বাদ। শত বাধা বিপত্তির পরও মা আগলে রাখেন প্রাণপ্রিয় সন্তানকে। শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করাই কি মা দিবস উদযাপনের একমাত্র উপায়? মা দিবসটা যদি হয় মাতৃত্বকে উদযাপনের উপলক্ষ, যদি হয় একজন মায়ের নিজেকে অনুভব করার দিন, মাতৃত্বকে উদযাপনের এক ভিন্ন গল্প বলবেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। ব্যস্ততায় পরিপূর্ণ একজন মায়ের সকাল। সংসার, সন্তান আর সময়কে এক সুতোয় বাঁধতে আপ্রাণ এই চেষ্টা। অবশ্য বাকি 10টা দিন থেকে আজকের আমেজটা ভিন্ন, কারণ আজ বিশ্ব মা দিবস। একটু আলাদাভাবে দিনটিকে উদযাপনেই চেরির যত তোড়জোড়। বিশেষ এই দিবসে মাতৃত্বের অনুভূতিকে শুধু সোশ্যাল মিডিয়ায় বেঁধে রাখে না ওরা, মাতৃত্বের মাঝেও নিজ সত্তাকে আলাদাভাবে অনুভব আর উদযাপনে বিশ্বাসী এই মায়েরা। যে সময়টা মা একটু রেস্ট করবে, সেই সময়টাই হচ্ছে ওকে নিয়ে হাঁটতে হয়েছে। প্রতি বছর মা দিবসে এভাবেই সব সামলে বেরিয়ে পড়েন চেরি ও তার বান্ধবীরা। শৈশব থেকে কৈশোর, কন্যা থেকে স্ত্রী, স্মৃতিচারণ করেন মা হওয়ার অনুভূতি, ভাগাভাগি করে নেন সন্তানের দায়িত্ব কাঁধে নিয়েও নিজেকে নতুন করে আবিষ্কারের গল্পগুলো। আমি এক সময় না ভুলেই গেলাম যে আমি আমার বাচ্চার মা, আমার বাচ্চাও বড় হলো, আমিও মা হয়ে বড় হয়ে উঠলাম, আর আমার মনে হচ্ছিল আমার বন্ধুর সাথে আমার পথ চড়া শুরু। একজন মায়ের পুরোটা জুড়ে থাকে তার সন্তান আর ভালোবাসায় গড়া সংসার। সব কিছুর বাইরে মাও তো একজন নারী। শত সহস্র দায়িত্বের ভিড়েও কোথাও কি নিজেকে হারিয়ে ফেলেন মায়েরা? আমার কাছে কখনো মনে হয়নি যে এত কষ্টের ভিড়েও কেন মা হলাম। মা না হলে হয়তো আমার এই কষ্টটা হতো না। আমার কাছে তখন মনে হয়েছে হয়তো মা হয়েছে বলি আমি এতটা এনার্জি পাচ্ছি। প্রতিবছর মা দিবসে এভাবেই চিরায়ত জীবন থেকে ক্ষণিকের ছুটি, নিজেকে অনুভব করা, মাতৃত্বকে অনুভব করাই উদযাপনের উপলক্ষ। দেখা যায় যে মা দিবস মানে সবাইকে আমি যেটা দেখি ফেসবুকে মাকে নিয়ে অনেক স্ট্যাটাস। আমার কাছে মনে হয় ইন স্পাইট অফ বিইং এ মম, আমি তো চেরি, আমি তো আমার মনে হয় যে ওই আমিটাকে আমি চ্যারিশ করতে চাই। এমন কত শত মায়েরা সন্তান, সময় আর নিজেকে এক সুতোয় গাঁথতে লড়ছেন প্রতিনিয়ত। শুধু মা দিবসটা হোক না একটু ভিন্ন রকম,
হোক না মায়ের অনুভূতিকে এদিনে নতুন করে পাওয়ার দিন। মাতৃত্ব এক অসাধারণ অনুভূতি। আজকের এই দিন সেই অনুভূতিকে নতুন করে অনুভবের দিন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি বা কয়েকটি পোস্ট নয়, মা দিবস হয়ে উঠুক মাতৃত্বকে উদযাপনের উপলক্ষ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নায়কের মতোই রাজকীয় অভিষেক হলো সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে মহা আড়ম্বরে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই বললেন অসাম্প্রদায়িকতা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। শপথের মঞ্চেই স্বাক্ষর করলেন নারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনামায়। নায়কের আগমনের অপেক্ষায় জনসমুদ্র চেন্নাইয়ের নেহরু স্টেডিয়াম। টিভিকের বিপুল সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি তামিলনাড়ুর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের স্বনামধন্য তারকারাও। নায়ক থেকে রাজনীতিবিদ, সিনেমার পর্দা থেকে বাস্তবের জননেতা, ইতিহাস গড়তে ভেন্যুতে সকাল 10:30 নাগাদ হাজির হলেন তামিলনাড়ুর থালাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। কালো ট্রাউজার, সাদা শার্ট, কালো ব্লেজার গায়ে লাল গালিচা সংবর্ধনায় উঠলেন মঞ্চে। 51 বছর বয়সী বিজয়ের পাশেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেস সহ বিজয়ের জোটে শরিক হওয়া অন্য দলগুলোর নেতারাও। নায়কোচিত ভঙ্গিমায় শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। নতুন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছেন আরও 9 জন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে নতুন যুগের সূচনার কথা বললেন বিজয়। জানালেন সত্যিকারের অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায় বিচারের যুগ শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও বললেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনামায় স্বাক্ষর করেন বিজয় থালাপতি। এதிர்க்கட்சி தலைவர் மதிப்புக்குரிய my brother রাহুল গান্ধী কংগ্রেস সহ জোটের শরিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা। আমি কোনো রাজবংশের উত্তরাধিকার নই। জনগণ আমাকে স্বাগত জানিয়েছে, গ্রহণ করেছে। মিথ্যা অঙ্গীকার করে জনগণকে ধোঁকা দেব না। 10 লাখ কোটি ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। স্বচ্ছতার জন্য তামিলনাড়ু রাজ্যের বর্তমান অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করব। সিপিআইএম কচ্ছিন দেশীয় ভাষণ শেষে জনতাকে সাথে নিয়ে সেলফি তোলেন বিজয় থালাপতি। 6 দশকে প্রথমবারের মতো তামিলনাড়ুর ক্ষমতায় ডিএমকে এবং এআইএডিএমকের বাইরের কোনো দল। ডলথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ফয়সাল তেতুমির। আমাদের সাথেই থাকুন।